কলকাতা দ্য আননোন স্টোরি। হ্যাঁ, কলকাতার গল্প কিন্তু আমাদের কারোরই অচেনা বা অজানা নয়, কারণ কলকাতা আমাদের খুব প্রিয় এবং চেনা একটি শহর। কিন্তু সেই কলকাতার কিছু অচেনা বা কম চেনা বা অর্ধেক চেনা জায়গাকে নিয়ে আজকে আমরা এসেছি আপনাদের সামনে। আমরা শুধু কলকাতা নয়, আমাদের স্বপ্নটা আসলে অনেক বড়। আমরা গোটা ভারতবর্ষটাকে তুলে ধরতে চাই আপনাদের সকলের সামনে। কিন্তু শুরুটা হোক আমাদের সকলের প্রিয় কলকাতা থেকে। এবং আমরা আজ কলকাতার যে জায়গাটির সম্বন্ধে কথা বলবো, যে জায়গায় এসে আমরা দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে আপনাদের সকলের ভীষণ চেনা এবং খুব জনপ্রিয় কলকাতার একটি জায়গা, সেটি হচ্ছে পার্ক স্ট্রিট। আচ্ছা, এই পার্ক স্ট্রিট সম্বন্ধে আমরা সকলেই তো পরিচিত, কারণ পার্ক স্ট্রিট বলতে কিন্তু আমাদের মনে পড়ে যায় কলকাতার নাইট লাইফস্টাইল। কিন্তু বলুন তো আমরা কজন জানি এই পার্ক স্ট্রিটের পুরনো ইতিহাস সম্পর্কে? যেমন আপনারা কি জানেন যে পার্ক স্ট্রিটের পুরনো নাম কি ছিল? পার্ক স্ট্রিটের পুরনো নাম ছিল গোরস্থান কা রাস্তা। নিশ্চয় বুঝতে পারছেন কেন এমন নাম ছিল। কারণ ব্রিটিশ পিরিয়ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি চারটি গোরস্থান ছিল এই পার্ক স্ট্রিটে, আর তার থেকে এই গোরস্থান কা রাস্তা নামটির উদ্ভব। তবে পরবর্তী সময়ে এখানে তৈরি হয় একটি ডিয়ার পার্ক। তখন কিন্তু এই গোরস্থানের চাইতে ওই ডিয়ার পার্কটি বেশি গুরুত্ব পেতে আরম্ভ করে এবং তারপর থেকেই এই রাস্তাটির নাম হয়ে যায় পার্ক স্ট্রিট। এই হচ্ছে আমাদের অনেক চেনা কিন্তু তবু কিছু অচেনা পার্ক স্ট্রিটের ইতিহাস। মানুষের ভালো লাগে আমাকে দেখতে। আমরা আজকে যে জায়গাটিতে এসেছি সেটা হচ্ছে পার্ক স্ট্রিটের বেঙ্গল ক্লাব, দ্য বেঙ্গল ক্লাব। এই দ্য বেঙ্গল ক্লাব শুরু হয় 1827 সালে। কিন্তু প্রথম যখন এই বেঙ্গল ক্লাবের গোড়াপত্তন করা হয় তখন কিন্তু এর নাম বেঙ্গল ক্লাব ছিল না। তখন এই বেঙ্গল ক্লাবের নাম ছিল ক্যালকাটা ইউনাইটেড সার্ভিস ক্লাব। এখানে তখন কিন্তু কোনো বাঙালিকে বা কোনো ইন্ডিয়ানকে একেবারেই অ্যালাউ করা হতো না। তখন এখানকার মেম্বার হতে পারতেন শুধুমাত্র সিনিয়র মিলিটারি অফিসার্সরা, কিছু সামান্য সংখ্যক অ্যাডমিনিস্ট্রেটররা এবং কিছু মেডিকেল পার্সনস। এই বেঙ্গল ক্লাবের প্রথম প্রেসিডেন্ট যিনি ছিলেন তার নাম ছিল স্যার চার্লস মেটক্যাফে। আর তিনি কিন্তু 11 বছর ধরে খুব সাকসেসফুলি এই বেঙ্গল ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় হলো এটাই যে এই বেঙ্গল ক্লাবে কোনো ইন্ডিয়ানকে অ্যালাউ করা হতো না, অথচ এই বেঙ্গল ক্লাব বিল্ডিংটি যে বাড়িকে অকুপাই করে গড়ে ওঠে বা যে বাড়িতে গড়ে ওঠে সেই বাড়িটি কার ছিল জানেন? জানলে আপনারা সকলেই বলবেন, আপামার বাঙালি আপনারা এই নামটির সঙ্গে খুব পরিচিত। এই বাড়িটি ছিল কালী প্রসন্ন সিংহ মহাশয়ের। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, যিনি মহাভারতের রচয়িতা, মহাভারতের অনুবাদক। এর দরজা 1907 সালে প্রথম খুলে দেওয়া হয় ভারতীয়দের জন্য। আমরা এরপরে আস্তে আস্তে এগোবো পার্ক স্ট্রিটের বিভিন্ন জায়গায়। আপনারা এখন এইমাত্র যেটা শুনলেন পার্ক স্ট্রিটের বেঙ্গল ক্লাবের ইতিহাস, পার্ক স্ট্রিটের নামকরণের ইতিহাস। এরপরে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এগিয়ে যাব পার্ক স্ট্রিটের আরও অনেক জায়গায়। চলুন আমাদের সাথে।
এদিকে লাইট আসতে পারছি। এবার আমরা চলে যাব পার্ক স্ট্রিটের অন্যতম পরিচিত বার কাম রেস্টুরেন্ট ম্যাগনোলিয়াতে। ম্যাগনোলিয়াতে বিশেষ কিছু অভিজাত সম্প্রদায়ের মানুষ ছাড়া একসময় কাউকে অ্যালাউ করা হতো না। এই ম্যাগনোলিয়া প্রথম শুরু হয়েছিল বার কাম রেস্টুরেন্ট হিসেবে নয়, এটি কিন্তু প্রথম শুরু হয় একটি আইসক্রিম পার্লার হিসেবে বা আইসক্রিম আউটলেট হিসেবে। কিন্তু এখন ম্যাগনোলিয়াকে আপনারা সকলেই চেনেন এবং ম্যাগনোলিয়া একসময় ম্যাক্স বলে খুব পপুলার ছিল লোকজনের সামনে। আর ম্যাগনোলিয়ার কিছু ভীষণ ভীষণ ভালো টেস্টি প্রিপারেশনের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিভিন্ন রকমের কাবাবস, চিলি চিকেন, ড্রাই সিজলার্স, চিকেন আকবরি ইত্যাদি ইত্যাদি প্রভৃতি। চলো আমরা এর দিকে এগিয়ে যাই, ম্যাগনোলিয়ার দিকে এগোই আস্তে আস্তে। আমরা এখন রাসেল স্ট্রিট থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পার্ক স্ট্রিটের দিকে। বেঙ্গল ক্লাব যেটা আমরা দেখলাম এতক্ষণ, সেটা বেসিক্যালি পার্ক স্ট্রিটের একদম গায়ে লাগোয়া রাসেল স্ট্রিটে, মানে পার্ক হোটেলের একদম উল্টো দিকে যে রাস্তাটা দেখা যায় সেটাই হচ্ছে রাসেল স্ট্রিট। তো সেখান থেকে আমরা বেঙ্গল ক্লাবকে বাদিকে রেখে এখন এগিয়ে যাচ্ছি ম্যাগনোলিয়ার দিকে, মানে একদম সোজা পার্ক স্ট্রিটে গিয়ে উঠছি আমরা। চলো স্যার, আপনি যদি আমাদের ম্যাগনোলিয়াতে একটু গাইড করে দেন তাহলে খুব সুবিধা হয়, কারণ হিস্ট্রি আমরা জেনে নিয়েছি। এবার যদি জায়গাটা আমরা প্রত্যক্ষ করি তাহলে হয়তো মাথায় গেঁথে যাবে। আমাদের ঠিক উল্টো দিকে আমরা রাসেল স্ট্রিট থেকে একদম পার্ক স্ট্রিটে উঠছি, আচ্ছা একদম উল্টো দিকে দেখতে পাবেন পার্ক হোটেল। আচ্ছা, তো আমরা পার্ক হোটেলে ফুটে যাব না, মানে উল্টো ফুটে যাব না, আমরা জাস্ট আমরা যে ফুটে রয়েছি সেখান থেকে ডান দিকে বাড়ব। তাহলে আচ্ছা একটু এগিয়ে ডান হাতে আমরা দেখতে পাবো ওই ম্যাগনোলিয়া বা ম্যাক্স, যেটা ম্যাক্স নামে বেশি পরিচিত। আচ্ছা। এটা এই ডান দিকটাতে। এই সামনে থেকে যে বিল্ডিংটা শুরু হচ্ছে ওইটাই হচ্ছে সেই কুইন্স ম্যানশন, মানে যেটা কয়েক বছর আগে পুড়ে গিয়েছে। আচ্ছা, সেই বিখ্যাত বিল্ডিং, মানে বিখ্যাত কুখ্যাত যাই বলা যায়। আপাতত বিখ্যাত আমাদের জন্য গার্সল বিল্ডিং থেকে, যেটা নাম কুইন্স ম্যানশন হয়েছিল। আচ্ছা, আমরা চলে এসেছি ম্যাগনোলিয়ার সামনে, যার হিস্ট্রিটা এতক্ষণ ম্যাম আর স্যার আমাদের জানালেন। তো এই আমাদের ম্যাগনোলিয়া, এখন এখানে দেখতেই পাচ্ছি কি অবস্থা। কিন্তু এই রেস্টুরেন্টটা এক সময় খুব বড় জৌলিশ ছিল, আর এখনও দেখা যাচ্ছে মেট্রো আইসক্রিমের সেই মানে আইসক্রিমের আউটলেট, যেটা দিয়ে বেসিক্যালি ম্যাগনোলিয়া পার্কস্ট্রিটে ফেমাস ছিল। তারপর আস্তে আস্তে ম্যাগনোলিয়া হয়ে গেল একটা হ্যামবার্গার জয়েন্ট। কলকাতায় তথা ইন্ডিয়াতে প্রথম হ্যামবার্গার এনেছিল ম্যাগনোলিয়ায়। তো ম্যাগনোলিয়া ফেমাস ছিল আইসক্রিম পার্লার ছাড়াও হ্যামবার্গার জয়েন্ট হিসেবে। তারপর দিনে দিনে 70s and 80s সেই উজ্জ্বলের সময় ম্যাগনোলিয়া হয়ে দাঁড়ালো সবচেয়ে ম্যাক্স নামে পরিচিত। আর ম্যাক্স যখন হয়ে গেল তখন ব্যাপারটাই ঠিক হয়ে গেল লোকেদের কাছে এলাইট পছন্দ। প্রথম থেকে ছিল একটা অ্যাভারেজ লোকরা বিলং করতো, অ্যাভারেজ সাজগোজ সব কিছুতে এখনও সেম আছে। ওই হাম্বলনেসটা যেটা অ্যাভারেজ সাজগোজে থাকে, ম্যাগনোলিয়া এখনও সেটাও রেখে দিয়েছে। ওদের পুরোপুরি সাজগোজ সমস্ত কিছু ইন্টেরিয়রটা এক্স্যাক্টলি ওই হাম্বেলই আছে। শুধু ফুড কোয়ালিটি বলতে পারো চিকেন আকবরি যারা একবার টেস্ট করেনি তাদের উচিত এই টেস্ট উঠে যাওয়ার পর ম্যাগনোলিয়াতে এসে একবার আইসক্রিম আর চিকেন আকবরি সহযোগে ডিনারটা সেরে ফেলা। এছাড়াও ম্যাগনোলিয়াই নয়, শুধু ম্যাগনোলিয়া বললে পার্কস্ট্রিট অধরা রয়ে যাবে। 70s আর 80s এই ড্রিঙ্কস আর
মর্নিং রুশ। দেখতেই পাবে মর্নিং রুশের সেই সুন্দর পাখা ঘোরানো একটা সিম্বল। এই রেস্টুরেন্টটার ফেমাস হচ্ছে সিজলার। তো এখানে যদি ওল্ড পার্ক স্ট্রিট জানতে চাও, 70s 80s সেই ফেমাস রেস্টুরেন্টগুলো জানতে চাও, তাহলে ডেফিনেটলি মর্নিং রুশ তোমার জন্য সবচেয়ে প্রিয় জায়গা হবে আর আসার একটা ডেফিনেটলি দরকার। এখন মর্নিং রুশ হয়তো সেরকম জাঁকজমকপূর্ণ নয়, কিন্তু এক সময় মার পাটারি বিয়ে হতো এই গেটের বাইরেই। এরপর আমরা আস্তে আস্তে দেখাবো অলিপপ, আর তারপর আছে কোয়ালিটি, আর ঠিক এর মাঝখানে আছে প্রি মেসনিক লজ। তাহলে দাদা চলো ক্যামেরাটা নিয়ে একবার ওইদিকে যাওয়া যাক। আমার ঠিক উল্টো দিকে যদি ক্যামেরাটা করা হয়, আমি দাঁড়িয়ে আছি অলিপপের উল্টো পিঠে। আর ঠিক এই অলিপপ 70s 80s ওই পাম্পগুলো যেখানে লোকে আসতেই চাইছে। আর এখনও আমার যেসব বন্ধু বান্ধব বা আমার যারা সিনিয়ররা তারা অলিপপে একটা প্রেফার করে, কারণ তাদের কাছে এখানে অ্যাটমসফিয়ারটাই ডিফারেন্ট। অ্যালকোহল বলবো না, অলিপপ কিন্তু বিভিন্ন স্টেট সবচেয়ে ফেভারিট আর সবচেয়ে খাওয়া যায় ডেফিনেটলি আসতে হবে যাদের হচ্ছে স্টেক। তো তুমি হয়তো স্টেক চাকরিতে স্টেক খেয়ে মানে এখন অভ্যস্ত, অলিপপেটা ট্রাই করলে হয়তো ভুলে যাবে বাকি জায়গায় স্টেক খাওয়ার কথা। অলিপপের পাশেই আমরা যদি একটু এগিয়ে যাই, যে কোয়ালিটি দেখতে পাবো, আর কোয়ালিটি অলিপপের মাঝখানে একটা গেট দেখতে পাবো। সেই গেটটাই হচ্ছে মেসনিক লজের কলকাতার। গেটটা দেখছি বড় 19 নম্বর পার্ক স্ট্রিটের গেট। এইটা হচ্ছে মেসনিক লজ। আমরা গেটের ওপারেও যাওয়ার চেষ্টা করব, পারমিশন উইথ ডিউ পারমিশন। এখন কোভিডের প্রোটোকল আছে, তাই জন্য আমরা কোনো জোর জবরদস্তি করতে পারি না। মেসনিক লজের অনেক বড় হিস্ট্রি আছে। আমি রিকোয়েস্ট করবো দিদিকে একবার ওই পারে যাওয়ার পর আমাদের এই হিস্ট্রিটা একটু জানায়। আর তার আগে আমরা এই পার থেকে একটু কোয়ালিটিটা যাই আর একটু কোয়ালিটি আস্বাদন করে নিও। খাবার বলতে কন্টিনেন্টাল কন্টিনেন্টাল তুমি বলতেই পারো। হ্যাঁ, তো কন্টিনেন্টালে মানে কোয়ালিটিটা আসেনি এরকম লোক, ধরো আমি আজকে বলছি আমি আসিনি, তো তুমি আমায় কিরকম তুমি এখানে এসে সিজরাস খেতে পারো। আচ্ছা, তো কোয়ালিটি কতদিন চলছে তাও 70s 80s? এইটা না আমার খুব একটা ফান্ডা নেই এটা সম্পর্কে, তো আমাদেরকে বোধহয় তো অ্যাকচুয়ালি কোয়ালিটি 70s 80s এর ওই ফেমাস রেস্টুরেন্ট একটা, যেখানে মানে লোকে আসতো, এলাইট ক্লাস আসতো দ্য পার্কে এসে কোয়ালিটি দেখতে। তো আগে দ্য পার্ক এখন তুমি দেখতে পাচ্ছ যেরকম দেখতে, আগে এরকম ঠিক ছিল না। 120টা বেডরুম নিয়ে দ্য পার্ক হোটেল তৈরি হয়েছিল। আর ঠিক 19th সেঞ্চুরিতে প্রথম কলকাতায় যদি কোনো হোটেল তৈরি হয় দ্য পার্ক হোটেল তৈরি হয়েছিল। এক্স্যাক্ট ডেট আমি ডেফিনেটলি বলবো ওই পারে গিয়ে। হিস্ট্রি বলো। পার্ক স্ট্রিট হচ্ছে কলকাতার একটা ভীষণ পপুলার জায়গা। পার্ক স্ট্রিট
এবং আমাদের খুব প্রিয়, আমাদের খুব পছন্দের জায়গা। তো এই পার্ক স্ট্রিটকে একসময় কি বলা হতো সেটা বলি, খুব মজার এটা, কারণ আমরা যেহেতু বিভিন্ন পার্ক স্ট্রিটের বিখ্যাত রেস্টুরেন্টে এসেই থাকি সকলেই, বা এখানকার নাইট লাইফ সম্পর্কে সকলেই মোটামুটি পরিচিত। পার্ক স্ট্রিটকে কিন্তু একসময় বলা হতো ফুড স্ট্রিট, এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে শুধু ফুড স্ট্রিট নয়, বলা হতো যে স্ট্রিট দ্যাট নেভার স্লিপস, মানে যে রাস্তাটি কখনো ঘুমোয় না। মানে এটা খুব মজার ব্যাপার। এবং আমরা জানি যে পার্ক স্ট্রিটে এই মানে কলকাতার বিভিন্ন ইম্পর্টেন্ট বিল্ডিংগুলো সমস্ত রয়েছে। তার মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেগুলোর নাম আমার কাছে জানা আছে সেগুলোই বলছি, সেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটির বিল্ডিং আছে, সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে, কলকাতার একটি বিখ্যাত কলেজ যেটি, লরেটো হাউস রয়েছে, সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, যেটার কথা তো আমরা সকলেই জানি, এবং এতক্ষণ ধরে আমরা আপনাদের বললামও যে 4টি সিমেট্রি ছিল বলেই এটাকে একসময় গোরস্থানকার রাস্তা বলা হতো। সেই সিমেট্রি রয়েছে এখানে, সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। এবং মজার ব্যাপার হচ্ছে এটাই, আপনারা সকলেই আজকাল আমরা গুগল করি, এবং গুগল করলে নিশ্চয়ই জানতে পারবেন যে এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি মানে বলতে গিয়ে আমার মনে পড়লো, তাই আমি বলছি, এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির অতিপ্রাকৃত ব্যাপার স্যাপার নিয়ে কিন্তু যারা এই সমস্ত কিছুতে বিলিভ করেন বা যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করেন, রিসার্চ করেন, তারা কিন্তু এই সিমেট্রিটা তাদের খুব পছন্দের তালিকায় পড়ে। মানে পার্ক স্ট্রিট সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিটা তাদের খুব পছন্দের তালিকায় পড়ে, এবং অনেক ক্ষেত্রে শোনা যায়, মানে সেগুলো অনেকে বলেও থাকেন যেগুলো খুব সত্যি ঘটনা, যে এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে আজও এই একবিংশ শতাব্দীতেও কিন্তু ঘটে যাচ্ছে নানা আধিভৌতিক, এবং মানে যেগুলোর কোনো ব্যাখ্যা নেই, আধিভৌতিক কিনা আমি বলবো না, সেটা হয়তো বিতর্কের অবকাশ রাখে, যেগুলো কিন্তু কোনো ব্যাখ্যা নেই। মানে ধরুন কিছু ছবি কেউ তুললো, সেখানে হঠাৎ পিছনে একটি শ্যাডো বা ছায়ার অবয়ব, এরকম অনেক গল্প কিন্তু আমরা শুনতে পাই, এবং এই সমস্ত গল্পগুলো কোনো না কোনোভাবে কিন্তু আমাদের ইনফ্লুয়েন্স করে এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিটাকে দেখবার জন্য। ধরুন যা আমাদের জ্ঞানের বাইরে, জ্ঞানের পরিধির বাইরে, যা আমাদের জানার বাইরে, স্বভাবতই আমরা মানুষ, সেই সমস্ত প্রতি আমাদের কিন্তু একটা স্বতঃস্ফূর্ত কৌতূহল আছে। তো এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে আপনারা যে কেউ চাইলে একটু সাহসী হলে একবার ভিজিট করে দেখতেই পারেন। হ্যাঁ, এবার বলি এই পার্ক স্ট্রিটে আর কি কি ভীষণ গুরুত্বপূর্ণ বিল্ডিং রয়েছে। সেগুলোর মধ্যে সেন্ট জনস চার্চ রয়েছে, বেঙ্গল ক্লাব, এই বিল্ডিংটা আমরা এক্ষুনি আপনাদের দেখিয়েছি, বেঙ্গল ক্লাবের বিল্ডিংটা, যেটি বিখ্যাত লেখক কালীপ্রসন্ন সিংহ মহাশয়ের বাড়িকে অকুপাই করে একসময় গড়ে উঠেছিল, অথচ দুর্ভাগ্যজনকভাবে যেখানে ভারতীয়দের প্রবেশ ছিল নিষিদ্ধ, সেই বেঙ্গল ক্লাব বিল্ডিং আমরা তো আপনাদের দেখিয়েছি। তাছাড়া ফ্রি ম্যাসনিক লজ রয়েছে এখানে, এবং আর পার্ক হোটেলের কথা তো আপনারা সকলেই জানেন, কলকাতার একটি বিখ্যাত হোটেল, একটি পপুলার, ভীষণভাবে জনপ্রিয় একটা হোটেল, যার কথা আমরা সকলেই জানি, পার্ক হোটেলের কথা। আর দিদি, আমি নাকি শুনেছি 1900 শতকে প্রথম যে মানে হোটেল বলতে পারো যদি খুলে থাকে কলকাতায়, সেটাই পার্ক স্ট্রিটে, আর খুলেছিল এই পার্ক হোটেল। তো অনেকে বলে রিউমার্ড নাকি যে পার্ক হোটেলের জন্যই নাকি এই জায়গার নাম হয়েছে পার্ক স্ট্রিট। আচ্ছা, তার মানে হচ্ছে এই বিষয় নিয়ে আমাদের কিন্তু একটা দোটানা রয়েছে। কারো কারো মতে ডিয়ার পার্ক, যেটি এখানে গড়ে উঠেছিল ব্রিটিশ পিরিয়ডে, এলায়া ইম্পের জন্য, হ্যাঁ, সেটির জন্য এই জায়গাটার নাম হয়েছে পার্ক স্ট্রিট। আবার কারো কারো মতে এখানে পার্ক হোটেল গড়ে উঠবার জন্য এই জায়গাটার নাম হচ্ছে পার্ক স্ট্রিট। এই কনফিউশনটা কিন্তু এখনো আমাদের মধ্যে রয়ে গেছে। এই দুবিধা সম্পর্কে কিন্তু আমরা এখনো পুরোপুরিভাবে ক্লিয়ার নই, তবে যেটুকু আমাদের জ্ঞানের পরিধির মধ্যে ছিল আমরা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর আমরা যাব ফ্রি ম্যাসনিক লজের দিকে, যেখানে আমি বারবার বলছিলাম যে যাওয়া উচিত আমাদের একবার, আর এর হিস্ট্রি সম্বন্ধে জানা উচিত। আমরা যেতে যেতে আমি দিদিকে একবার বলবো ফ্রি ম্যাসনিক লজের ব্যাপারে আমাদের জানাতে, কিন্তু রাস্তায় এত ক্রাউড আপনারাও দেখছেন। তো এই ক্রাউড থেকে একটু বেরিয়ে গিয়ে ফ্রি ম্যাসনিক লজের সামনেই আমরা ঠিক দিদিকে বলবো, জিজ্ঞেস করবো যে ফ্রি ম্যাসনিক লজের অ্যাকচুয়াল হিস্ট্রিটা কী, কেন মানে কলকাতার প্রথম লজ এটা তৈরি হলো, বা তথাকথিত ইন্ডিয়ার প্রথম লজ একে বলা হচ্ছে, সেই বিষয়টাও জানবো। তার আগে পার্ক স্ট্রিটে কয়েকটা এমিনেন্ট বিল্ডিং, পার্ক হোটেলের নিচে আমি আছি, কী কী স্টোর আছে একবার দেখিয়ে দিই, কারণ প্রত্যেকটা লোক সবসময় এখানে যাতায়াত করে। আর সন্ধ্যের ওই
তাড়াহুড়ো আর হুজুগের ব্যাপারের মধ্যে হয়তো ঠিকঠাক করে দেখার ফুরসতও পায় না পার্ক স্ট্রিটে বেসিক্যালি তারা কেন ঘুরছে আর কি জন্য ঘুরছে। আর যারা যারা আমার মতো অলস দুপুরেও ঘুরতে ভালোবাসে তারা তো ডেফিনেটলি জানে যে মানুষ কি কি বিল্ডিং এখানে দেখতে পাচ্ছে। তো আমি সেই কোয়ালিটি রেস্টুরেন্টের কথা বলছিলাম তোমাদের, যেখানে এসে একবার খাওয়া উচিতই উচিত। তো কোয়ালিটির পাশে ঠিক রাজধানী বলে একটা বিল্ডিং স্টোর আছে, যার পাশে এই গেটটা 19 পার্ক স্ট্রিটে, যেখানে বেসিক্যালি ফ্রি মেসনিক লজ আছে। তো এই 19 পার্ক স্ট্রিট এই যে গেটটা দেখছো এরই ওই পারে মেসনিক লজটা আমাদের। এই গেট দিয়ে যেতে হয়, পারমিশন ছাড়া অ্যালাউড নয়, আর আমি এক্সপেক্টও করবো না আমরা পারমিশন ছাড়া এখানে যেতে পারছি। তাও একবার দেখিয়ে দিই, দ্য বেঙ্গল ফ্রিম্যাসন্স ট্রাস্ট অ্যাসোসিয়েশন, এখানে এছাড়াও ফ্রিম্যাসন্স হল আছে, আর তাছাড়াও ডিস্ট্রিক্টে গ্র্যান্ড লজ অফ বেঙ্গল। তো প্রথম খুলেছিল গ্র্যান্ড লজ অফ বেঙ্গল, গ্র্যান্ড লজ অফ কলকাতা, তারপর ওখান থেকে ফ্রিম্যাসন্সরা যখন এটা অ্যাকোয়ার করলো আস্তে আস্তে তৈরি হলো ফ্রিম্যাসন্স হল। তো এটাই হচ্ছে হিস্ট্রি। তাছাড়াও দিদি যদি আমাদের বলেন এক্স্যাক্টলি কখন এই প্রভিন্সিয়াল গ্র্যান্ড লজ তৈরি হয়েছিল বা অ্যাপ্রুভাল পেয়েছিল সেটার হিস্ট্রিটা। এই প্রভিন্সিয়াল গ্র্যান্ড লজ প্রথম তৈরি হয় 1728 খ্রিস্টাব্দে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এখানেও কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ভারতবর্ষের বুকে গড়ে ওঠা এটি সম্ভবত বোধহয় কলকাতার প্রথম লজ। একদম হ্যাঁ, এটি কলকাতার প্রথম লজ এবং ভারতবর্ষের বুকে গড়ে ওঠা এই লজ, যেটি তখন প্রভিন্সিয়াল গার্ডেন লজ বলে পরিচিত ছিল, সেখানেও কিন্তু ইন্ডিয়ানদের বা ভারতীয়দের প্রবেশ ছিল একেবারে নিষিদ্ধ। কিন্তু এটা একটা খুব ভালো কথা যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেও একজন ভারতীয় হিসেবে বেশ গর্ববোধ হচ্ছে। সেটা হচ্ছে যে 1872 খ্রিস্টাব্দে মিস্টার প্রসন্ন কুমার দত্ত প্রথমবার এই যে প্রভিন্সিয়াল গার্ডেন লজে প্রথমবার অ্যাজ আ ইন্ডিয়ান থাকবার অনুমতি পেয়েছিল। মুসলিম আগে পেলেন, একজন হিন্দু আগে পেলেন না। তার লজিক এটাই ছিল ক্রিশ্চিয়ানদের, তখনকার ব্রিটিশ শাসকদের, যে হিন্দুরা বহু ঈশ্বরে বিশ্বাসী আর ক্রিশ্চিয়ানরা যেহেতু বহু ঈশ্বরে বিশ্বাস করে না, তাদের কাছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, সেই জন্য হিন্দুদের তারা পারমিশন দিতই না কোনোভাবে ফ্রি ম্যাসনিক লজে আসার। তাদের মতে যেহেতু ইসলামে এক ঈশ্বরে বিশ্বাসের কথা বলা আছে, তাই জন্য ইসলাম ধর্মের লোকেদের অনুসরিত পথ এটার জন্য একদম অ্যাকসেপ্টেড ছিল, কিন্তু হিন্দুদের হবে না, যেহেতু হিন্দুরা সবসময় বহু ঈশ্বরে বিশ্বাস করে। সেই জন্যই মিস্টার দত্ত উনি কিন্তু 9 বার রিজেক্ট হয়েছিলেন মেম্বারশিপ পাওয়া থেকে, কারণ তাকে 9 বার ব্ল্যাক বল সিস্টেমে ভোট করে বাদ দিয়ে দেওয়া হয়। 9 বার বাদ দেওয়া হয়েছিল এইটাই বলে কি বহু ঈশ্বরে বিশ্বাসী। তো তখনকার দিনে যে মেম্বাররা ছিলেন এইখানে ম্যাসনিক লজের আর যে হেড ছিলেন, তারা মেম্বারশিপ ভোটে দিতেন। হোয়াইট বল যারা সবকটা হোয়াইট বল পেত তাদেরকে এখানে মেম্বারশিপ দেওয়া হতো। একটাও যদি ব্ল্যাক বল কেউ পেয়ে থাকতো তাদেরকে মেম্বারশিপ থেকে বার করে দেওয়া হতো। তো সেই জন্যই ফ্রি ম্যাসনিক লজে মিস্টার দত্ত কখনোই পাচ্ছিলেন না মেম্বারশিপ। কিন্তু লাস্টে যখন 9 নম্বর বার ভোট হয়, তখন তিনি 9 বছর পর বোঝাতে সক্ষম হন যে হিন্দুরাও কিন্তু করতে পারে, ওরাও এক ঈশ্বরে বিশ্বাস করে। বহু ঈশ্বরে কোনো থিওরি থাকলেও ওইটা কিন্তু একদমই আলটিমেটাম নয় হিন্দুদের জন্য। এই ফ্রি ম্যাসনিক লজের মেম্বারদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছে, যাদের মধ্যে B.R. আম্বেদকর, স্বামী বিবেকানন্দা সবার উল্লেখিত, আর আমরা প্রাউড যাদের ব্যাপারে বলতে পারো। আচ্ছা, এরপর আমরা আস্তে আস্তে একটু এগোবো। দিদি, এরপর কোন লোকেশনে আমাদের যাওয়া উচিত, কোন লোকেশনটা বলা উচিত সেটা আমাদের সনদ বলবে। অলিপাব হতে পারে। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সব কলকাতার অনেক পুরনো রেস্টুরেন্ট, বার কাম রেস্টুরেন্ট সেগুলোর প্রাণকেন্দ্র প্রায়। হ্যাঁ, পার্ক স্ট্রিট তো একদম কলকাতার যেটা নাইট লাইফ, নিশি যাপন করার মতন জায়গা, যেটা সাহেবরা চালু করে দিয়ে গেছিলেন, যেটা আজকেও চলছে। আজকেও কলকাতার সমস্ত মানুষের কাছেই পার্ক স্ট্রিট মানেই হচ্ছে গিয়ে প্রথমেই মনে পড়ে পার্ক স্ট্রিটের সন্ধ্যেবেলা। তো আমরা যেখানটা আছি প্রচুর রেস্টুরেন্ট আছে, এটা একদম পার্ক স্ট্রিটের গায়ে, ফলে
এখানটায় সবাই জানেন আর কি, সব বড় বড় রেস্টুরেন্টগুলো এখানে রয়েছে। তো আমরা তার মধ্যে যে কোনো একটা কাছাকাছি আমরা যেতে পারি। তো যেরকম ওই পাশে ট্রিঙ্কাস আছে, একটু পরে আমরা ট্রিঙ্কাসের কাছে নিয়ে যাব। আর এছাড়া আমরা অলিপাপ সম্পর্কে একটু আগে বলেছে সুস্মিতা, কোয়ালিটি সম্পর্কে বলেছে। আর এই যে এই বিল্ডিংটা দেখাও, এই বিরাট বিল্ডিংটা, এটা কিন্তু সেই যেটা মানে এর আগে বেশ কিছু বছর আগে পুড়ে গিয়েছিল এবং এটার যথেষ্ট সুনাম এবং বদনাম দুটোই রয়েছে সেই বিল্ডিংটা। এইটাই কি সেই ফেমাস গ্লস্টার বিল্ডিং যেটাকে লাস্টে কুইন্স ম্যানশন নাম দেওয়া হয়? ওই দিকটা পড়েছে, এত ঘুরে ঘুরে অনেক খিদে পেয়ে গেছে দাদা, একবার ট্রিঙ্কাসে ঢুমারলে কিরকম হয়? তো আমরা সেটাই ভাবছি, এর থেকে ভালো প্রোপোজাল তো হতে পারে। তাহলে চলো একবার ট্রিঙ্কাসে ঢুমারি। একবার দেখিয়ে দাও। বেশ পাশে একটা জমাটি ব্যাপার, পাশে চা বার আর তার পাশে অক্সফোর্ড বুক স্টোর। কোলাবোরেশনটা কিন্তু ফাটাফাটি। এরপরে ওখানে আমাদের বিশ্ব বাংলাও রয়েছে, বিশ্ব বাংলার আউটলেট রয়েছে, পার্কস্ট্রিট আউটলেট। তাই অনেকে একটা কন্ট্রোভার্সি রিসেন্টলি শুনছিলাম জানো তো দাদা, যে পার্ক স্ট্রিট নাকি আগে জৌলুস ছিল, এখন অনেকটা পড়ে গেছে স্ট্যান্ডার্ড, সেটা পার্ক দেখো, স্ট্রিট আগের মতো নেই। সাহেবী আমলে তো আমরা কোনোদিন ছিলাম না, বা আমরা সেই আমলটা দেখিনি, এবং আমাদের বয়স যথেষ্ট কম হওয়াতে আমরা কিছু বছরই পার্ক স্ট্রিট দেখেছি। ফলে আগে কি ছিল সেটা বলতে পারবো না। মানে এখন যেটা দেখেছি এই পার্ক স্ট্রিটটাই আমাদের কাছে একটা অদ্ভুত ব্যাপার। হয়তো আমরা যখন আমাদের বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবো, এইটাই একটা নস্টালজিয়ার মতো কাজ করবে আমাদের জীবনে। তো পার্ক স্ট্রিট সত্যিই একটা ব্যাপার। পার্ক স্ট্রিটে এসে পৌঁছলেই একটা রোমাঞ্চক, একটা ইতিহাস যেন ঘাড়ের উপর ভিড় করে বসে যায়। তো যার জন্য আগে কি ছিল সেটা না ভেবে এখন যা হয়েছে পার্ক স্ট্রিট, সেটা অনেক বেশি আমাদের ট্রিঙ্কাসের দিকে ডাকা হচ্ছে। হ্যাঁ, এখানে মানে সরব যেটা বললো, তো সেটাকে কেন্দ্র করেই একটা কথা আমার ভীষণভাবে মনে হলো যে সত্যি সত্যি আমরা যদি টাইম ট্রাভেল করতে পারি, একবার চোখ বুঝে ভাবুন যে আমরা সত্যি যদি টাইম ট্রাভেল করতে পারি। আমরা কিন্তু জানি এইখানে ফোর্ট উইলিয়ামের খুব কাছাকাছি অবস্থান করে এই পার্ক স্ট্রিটটা, এবং এখানে একসময় মানে ফোর্ট উইলিয়ামের যে বিখ্যাত সব সেনা বাহিনীর অফিসাররা ছিলেন, তারা একসময় এখানে আসতেন। শুনেছি ফিটন গাড়ি করে তারা এই পার্ক স্ট্রিট দিয়ে কেউ যেতেন, কেউ বা ময়দানে হাওয়া খেতে যেতেন উইথ ফ্যামিলি বা উইদাউট ফ্যামিলিও, কেউ বা কেউ প্রেমিকার সঙ্গে। এরকম অনেক কিছু আমরা শুনেছি, সেগুলো আমাদের সবটাই শ্রুত, আমরা তো দেখতে পাইনি, কারণ আমরা সকলেই মানে কেউই টাইম ট্রাভেল করতে পারি না রিয়েল লাইফে। কিন্তু যদি একবার চোখ বন্ধ করে টাইম ট্রাভেল করা যায়, ভেবে দেখুন আপনি হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, আর আপনার পাশের রাস্তাটি দিয়ে চলেছে ফিটন গাড়িতে করে ব্রিটিশ টাইম পিরিয়ডে ইংরেজ অফিসাররা। আবার এটাও ভেবে দেখুন, হয়তো বা সেই ফিটন গাড়ির জানলার পর্দাটি একটুখানি সরিয়ে কোনো এক বিদেশিনী তার সুন্দর নীল চোখ পেলে তাকিয়ে আছেন পার্ক স্ট্রিটের রাস্তার দিকে। চলুন করা যাক একটু টাইম ট্রাভেল। এইবারে আমরা আর মনে হচ্ছে কি অনেক বকবক হয়ে গেছে, তো অনেক ঘোরাঘুরি হয়ে গেছে, এবার একটু মানে পেট পুজো একদম। Good evening. No, Henry is coming. I'm not Henry. Okay. Close the door. Close the door. এই ছবিগুলো না, এই ছবিগুলো। আচ্ছা, এই ট্রিঙ্কাসের হিস্ট্রি এবার একটু বলে দিই। ট্রিঙ্কাস প্রথমে ছিল একটা ক্যাফে, একটা প্যাটিসারি, যেটা ট্রিঙ্কা দম্পতিনে খুলেছিল এই প্যাটিসারি। তারপরে 1920 সালে সেই প্যাটিসারি অ্যাকচুয়ালি কলকাতায় ট্রিঙ্কা দম্পতি খুলেছিলেন। ট্রিঙ্কা দম্পতি চলে যাওয়ার পর এই প্যাটিসারিকে ক্যাফে হিসেবে বা ট্রিঙ্কাস হোটেল হিসেবে কিনে নিয়েছিল ওমি অ্যান্ড সোয়ারানপুরি, দেখতেই পাচ্ছেন আপনারা, আর তার পার্টনার এলি জোশুয়া 1959-এ। সেইখান থেকে এই ট্রিঙ্কাস এখন আপনাদের মডার্ন ট্রিঙ্কাস
একসময় এলিট ক্লাসের একটা আড্ডার জায়গা ছিল, যেখানে অনেক অ্যাক্ট্রেস, অনেক নামকরা ব্যক্তিত্ব এসেছেন। আর যারা রিকল করেন 1960s-70s সেই ট্রিঙ্কাসকে এখনও নিজের বাড়ির এক অংশ হিসেবে। এখানে উষা উত্থুপ গান করতেন, তারই একটা অংশ দেখাচ্ছি। তখন ছিলেন উনি উষা আইয়ার যখন তিনি গান করতেন। এছাড়াও স্কিনি অ্যালেনও এখানে গান গেয়ে গেছেন। আর ট্রিঙ্কাজের ব্যাপারে কী বলবো, আস্তে আস্তে বলবো, বসে বসে বলবো। আর ট্রিঙ্কাজের এখনের কর্মরত লোকেদের থেকে আমি জানবো ট্রিঙ্কাজের ইতিহাসের বিষয়। একটু আমার সাথে থাকো আর ট্রিঙ্কাজটা একটু দর্শন করে নাও। যারা এখনও আসেনি ট্রিঙ্কাজে তারা তো খুবই খুশি হবে, কারণ এখন এটা সিক্রেট, কাউকে বলো না। ওরা ক্রাফট কফি এখন আবার বিক্রি করা শুরু করে দিয়েছে, যেখান থেকে বেসিক্যালি ট্রিঙ্কাজের হিস্ট্রি শুরু হয়েছিল। ক্রাফট কফির ব্যাপারটা বললে তুমি জাস্ট, তো আমরা এইবার ক্রাফট কফির ভেতরটাই আমরা ঢুকছি। আমরা ঠিক প্যাটেসারিতে ঢুকে গেছি, যেখানে দেখেই ক্রাফট কফির কর্নার, একটা অসম্ভব সুন্দর স্মেল উইথ ইয়াম্মি ফুড। কেরম লাগে দেখতে সামনে থেকে। হ্যালো, মিস্টার হ্যান্ডি ইজ হিয়ার। উই গোইং টু ডু সামথিং ফ্রম হ্যান্ডি। হ্যালো মিস্টার হ্যান্ডি, গুড ইভিনিং। Actually wanted to know about Trinkas and its history. What do you want to share with us? Very famous for music and food. We are serving different kind of cuisine, and we have recently have opened up a coffee shop, Craft Coffee. So first, so I have read that Trinkas was first opened as a patisserie by Mr. and Mrs. Trinka, and then it became Entire history, if you go to our website, and we have such an awesome blog shared in it. Like it's a time frame shared totally. I liked it a lot, and I would suggest others to read it as well. So what are the strategies out here that you want people to test? I think it's actually a multi-cuisine, but if you go for certain dishes, like in continental, we have baked paprika, fish, prawn, we have lobsters. It's very famous, lobsters and everything. If you go to the Indian section, we have one famous kebab by the name of Makhmali chicken Makhmali kebab. And we have famous killer kebab. Some people appreciate it so much that things now shown better than people at Pita Cat. Once upon a time, Pita Cat was very famous for killer kebab. But we hopefully won't take them right. Those people I will definitely vouch for it. So people, when they start eating killer kebab and finger, they realize it's different and it tastes much better than Pita Cat. So that's what we are really like happy with that. So I wish Mr. Puri and Mr. Joshua would have been happy if they were alive now. Same thing. So now we have got this job. So I will say bye adieu to him. Thank you for your time. Thank you, sir. Thank you very much. Thank you so much. With the guitar, and we won't bother other people now. This is the old setup. This is a totally old setup. It used to serve coffee on the road. That was not a restaurant. This was in 1960s, if I'm not wrong. Right, yeah. So see how it used to look when the elite class used to come here, and they used to chat around and see and get mesmerized in the coffee aroma. So this is how it used to look, and now it looks like this. People are dining and chatting all over, even though it's the period of people around here. They say very good food. তো আমরা সেই ট্রিঙ্কাসের ইন্টেরিয়ার ডেকোরেশন
করেছি আমরা এখন আপনাদের দেখাচ্ছি। দেখুন, কলকাতার তথা ভারতবর্ষের বহু মানুষের, প্রবাসী বাঙালিদেরও, বা শুধু বাঙালি বলবো না, প্রবাসী ভারতীয়দের একটা ভীষণ ভীষণ পছন্দের জায়গা, পছন্দের বার কাম রেস্টুরেন্ট হচ্ছে এই টুইঙ্কার্স। আমরা এখন তার ভেতরে এসেছি কারণ আমাদেরও পেট পুজোর সময় হয়েছে, আর এমন লোভনীয় একটা রেস্টুরেন্টে এসে না খেয়ে চলে যাব না, এটা একেবারেই হতে দেওয়া যায় না। তাই যখন আমরা সুযোগ পেলাম এখানে এসে টুইঙ্কার্সের ভেতরটা দেখবার, যেখানে উষা উত্থুপের মতো বিখ্যাত ব্যক্তিত্ব একসময় গান গেয়ে গিয়েছেন, সেই জায়গাটায় আসবার, সেই বিখ্যাত মানুষের সংস্পর্শে আসতে হয়তো পারলাম না, কিন্তু যেখানে তার মানে একটা কোথাও যেন তার একটা অস্তিত্ব, সেই টাইম ট্রাভেল করলে আমরা কিন্তু উপলব্ধি করতে পারবো। তাহলে চলুন টাইম ট্রাভেল করা যাক একটু। এইখানে ব্যান্ড জ্যাজ, আর তোমাদের কাছে কোয়েশ্চেন আছে, টুইঙ্কার্সের সবচেয়ে ফেমাস ব্যান্ড কি, যারা 1970s আগে জ্যাজ মিউজিক প্লে করতো। উষা আইয়ারের আসার আগেও ওই ব্যান্ডটা এখানে প্লে করতো, আর টুইঙ্কার্স একসময় ওই ব্যান্ডের নামেই ফেমাস হয়ে গেছিলো। তো এইটা তোমাদের জন্য কোয়েশ্চেন রইলো, যে বলতে পারবে এলএমই থেকে তার জন্য একটা ছোট সারপ্রাইজ থাকবে। দেখি কতজন এইটা বলতে পারো আমাকে।